1945 সালের পরেও এই ফাইলগুলো বলছে বোস মে স্টিল বি লাইভ, বসু এখনো বেঁচে। এইসব তথ্য সরকারি দাবির বিরুদ্ধে প্রশ্ন তোলে। 1945 সালের 18ই আগস্ট তাইহুকু বিমানবন্দর, তাইওয়ান, একটি জাপানি বিমান উড়ল এবং কিছুক্ষণ পরে ক্রাশ করলো। সরকারি ঘোষণা এলো, বিমানে ছিলেন ভারতের সবচেয়ে সাহসী নেতা সুভাষচন্দ্র বসু এবং সেই দুর্ঘটনায় তার মৃত্যু হয়েছে। কিন্তু ভারত বিশ্বাস করলো না, কারণ কোনো মৃতদেহ নেই, কোনো প্রত্যক্ষদর্শী নেই, কোনো নির্ভরযোগ্য প্রমাণ নেই, শুধু একটি সরকারি ঘোষণা। এবং তারপর থেকে 80 বছর ধরে ভারত জিজ্ঞেস করছে, নেতাজি কি সত্যি মারা গিয়েছিলেন, নাকি তিনি বেঁচে ছিলেন? কোথায় ছিলেন? কে লুকিয়ে রেখেছিল তাকে? এবং সবচেয়ে বড় প্রশ্ন, যদি তিনি বেঁচে থাকেন, তাহলে স্বাধীন ভারত কেন তাকে ফিরিয়ে আনেনি? আজকের বিং ইনসাইডে আমরা ঢুকবো ইতিহাসের সবচেয়ে জটিল রহস্যের গভীরে। 1897 সালের 23 জানুয়ারি, কটক, উড়িষ্যা। জনকীনাথ বসুর পরিবারে জন্ম। সুভাষচন্দ্র বসু মেধাবী, দেশপ্রেমী এবং সবার চেয়ে আলাদা। কলকাতা বিশ্ববিদ্যালয়, তারপর ইংল্যান্ড। আইসিএস পরীক্ষায় উত্তীর্ণ, কিন্তু ব্রিটিশের চাকরি করবেন না। পদত্যাগ করলেন এবং ফিরে এলেন দেশের জন্য। কংগ্রেসে যোগ দিলেন, গান্ধীজির সাথে কাজ, কিন্তু মতভেদ ছিল। গান্ধী বিশ্বাস করতেন অহিংসায়, সুভাষ বিশ্বাস করতেন প্রয়োজনে সশস্ত্র বিপ্লবে। 1938 সালে সুভাষ কংগ্রেসের সভাপতি নির্বাচিত হলেন। 1939 সালে আবার সভাপতি, কিন্তু গান্ধীর বিরোধিতায় পদত্যাগ করতে বাধ্য হলেন। এই ঘটনা সুভাষের মনে গভীর ক্ষত তৈরি করেছিল। 1941 সালের 17ই জানুয়ারি, কলকাতা, এলগিন রোড, সুভাষচন্দ্র বসু নিজের বাড়িতে গৃহবন্দী। ব্রিটিশ পুলিশের নজর, চারিদিকে গোয়েন্দা, কিন্তু সেই রাতে একটি অবিশ্বাস্য ঘটনা ঘটল। সুভাষচন্দ্রের মুসলিম ফকিরের ছদ্মবেশ নিলেন, নাম মোহাম্মদ জিয়াউদ্দিন। গাড়িতে উঠলেন পেশোয়ার, তারপর কাবুল, তারপর মস্কো, তারপর বার্লিন। 1941 সালের এপ্রিলে হিটলারের সাথে দেখা। সাহায্য চাইলেন ভারতকে ব্রিটিশের হাত থেকে মুক্ত করতে। হিটলার সাহায্য করলেন কিছুটা, কিন্তু যথেষ্ট নয়। তখন সুভাষ গেলেন জাপানে। জাপান সাবমেরিনে, আটলান্টিক মহাসাগরে, কেপ অফ হোপ ঘুরে, ভারত মহাসাগর, তারপর জাপানি সাবমেরিনে, মাদাগাস্কার থেকে সিঙ্গাপুর। এই যাত্রা মানব ইতিহাসের অন্যতম সাহসী। 1943 সাল, সিঙ্গাপুর। সুভাষচন্দ্র বসু আজাদ হিন্দ ফৌজের দায়িত্ব নিলেন। নেতাজি উপাধি পেলেন এবং ঘোষণা করলেন, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। আজাদ হিন্দ সরকার গঠন। 45,000 সৈন্য বার্মার পথে ভারতের দিকে অগ্রযাত্রা। ইম্ফল, কোহিমা, ভারতের মাটিতে পা। কিন্তু তারপর জাপানের পরাজয়, যুদ্ধের মোড় ঘুরে গেল। আজাদ হিন্দ ফৌজ পিছু হটতে বাধ্য হলো। নেতাজির স্বপ্ন সেই মুহূর্তের জন্য থামলো, কিন্তু থামলেন না নেতাজি। 1945 সালের 18ই আগস্ট জাপান আত্মসমর্পণ করেছে। 3 দিন হলো নেতাজি তাইহুকুতে একটি জাপানি বিমানে উঠলেন, গন্তব্য মাঞ্চুরিয়া। সেখান থেকে সোভিয়েত ইউনিয়নে যাবেন, সোভিয়েতের সাহায্যে আবার লড়বেন। কিন্তু বিমান উড়ল এবং কিছুক্ষণ পরে দুর্ঘটনা। সরকারি বিবরণ বলে বিমান ক্রাশ করেছিল, নেতাজি আহত হয়েছিলেন, হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল এবং সেই রাতেই মারা গেছেন। পোড়া যাওয়া থেকে চিতাভস্ম রাখা হয়েছে টোকিওর রেনকোজি মন্দিরে। কিন্তু এই বিবরণে এত ফাঁক, এত প্রশ্ন, যে ভারত কখনো বিশ্বাস করেনি। তাইহুকু দুর্ঘটনার বিবরণে কি কি অসঙ্গতি? প্রথম অসঙ্গতি, দুর্ঘটনায় কোনো স্বাধীন প্রত্যক্ষদর্শী নেই, শুধু জাপানি সামরিক বিবরণ, এবং জাপান তখন পরাজিত, তাদের তথ্য নিরপেক্ষ। দ্বিতীয় অসঙ্গতি, নেতাজির দেহাবশেষের ডিএনএ পরীক্ষা কখনো হয়নি। রেনকোজি মন্দিরের চিতাভস্ম সত্যি নেতাজির কিনা প্রমাণিত নয়। তৃতীয় অসঙ্গতি, দুর্ঘটনায় উপস্থিত অন্যরা অনেকেই বেঁচে গিয়েছিলেন, কিন্তু নেতাজিই মারা গেলেন। চতুর্থ অসঙ্গতি, 1945 সালের তাইওয়ানের হাসপাতালের রেকর্ড পরে পাওয়া গেছে, কিন্তু সেই রেকর্ডে নেতাজির নাম অস্পষ্ট। কিছু গবেষক বলেন ওই রেকর্ড নেতাজির নয়। স্বাধীন ভারতে নেতাজির মৃত্যু নিয়ে 3টি সরকারি তদন্ত হয়েছে। প্রথম তদন্ত শাহনওয়াজ কমিটি, 1956 সাল, নেহেরু সরকারের নির্দেশে সিদ্ধান্ত, তাইহুকু দুর্ঘটনায় মৃত্যু। কিন্তু কমিটির একজন সদস্য, সুরেশ বসু, নেতাজির ভাই, তিনি এই সিদ্ধান্তে স্বাক্ষর করলেন না, বললেন প্রমাণ যথেষ্ট নয়। দ্বিতীয় তদন্ত, খোসলা কমিশন, 1970 সাল, ইন্দিরা গান্ধী সরকারের নির্দেশে সিদ্ধান্ত একই,
তাইহুকুতে মৃত্যু। তৃতীয় তদন্ত, মুখার্জি কমিশন 1999, বাজপেয়ী সরকারের নির্দেশে বিচারপতি মনোজ কুমার মুখার্জি, 7 বছর তদন্ত। 2005 সালের রিপোর্ট, সিদ্ধান্ত সম্পূর্ণ আলাদা। তাইহুকুতে নেতাজির মৃত্যু হয়নি। রেনকোজি মন্দিরের চিতাভস্ম নেতাজির নয়, তিনি 1945 সালের পরেও বেঁচে ছিলেন। কিন্তু তৎকালীন মনমোহন সিং সরকার এই রিপোর্ট প্রত্যাখ্যান করলো। কেন? এই প্রত্যাখ্যান নিজেই একটি রহস্য। উত্তরপ্রদেশ, ফৈজাবাদ, 1950-এর দশক থেকে 1985 সাল। একজন রহস্যময় সন্ন্যাসী, নাম গুমনামি বাবা। পরিচয় অজানা, মুখ সবসময় আড়ালে। কেউ দেখতে পায়নি, শুধু পর্দার আড়াল থেকে কথা বলতেন। কিন্তু তার কাছে ছিল অসাধারণ সব জিনিস। নেতাজির ব্যক্তিগত চিঠি, আজাদ হিন্দ ফৌজের নথি, বিদেশি সংবাদপত্রের সংগ্রহ এবং নেতাজির ব্যবহৃত চশমা। এই সব জিনিস একজন সাধারণ সন্ন্যাসীর কাছে কিভাবে এলো? তার কথাবার্তা ছিল অত্যন্ত শিক্ষিত, ইংরেজি জানতেন, বাংলা জানতেন, রাজনীতি সম্পর্কে গভীর জ্ঞান। 1985 সালে মারা গেলেন। মৃত্যুর পর তার ঘরে পাওয়া গেল হাজার হাজার নথি, নেতাজি পরিবারের সদস্যদের ছবি, আজাদ হিন্দ সরকারের সিল এবং এমন কিছু জিনিস যা শুধু নেতাজির কাছেই থাকতে পারত। কিন্তু গবেষক দৃঢ়ভাবে বিশ্বাস করেন গুমনামি বাবা ছিলেন নেতাজি। অন্যরা বলেন এটা অসম্ভব, সত্য এখনো অজানা। আরেকটি তত্ত্ব, সোভিয়েত তত্ত্ব। 1945 সালে নেতাজি তাইহুকু থেকে মাঞ্চুরিয়ার দিকে যাচ্ছিলেন। মাঞ্চুরিয়া তখন সোভিয়েত বাহিনীর নিয়ন্ত্রণে। তত্ত্ব হলো নেতাজি সোভিয়েত বাহিনীর হাতে পড়লেন এবং সাইবেরিয়ায় কোনো শিবিরে বন্দী হলেন। এই তত্ত্বের পক্ষে কিছু প্রমাণ। 1995 সালে সোভিয়েত আর্কাইভ থেকে কিছু নথি বেরোলো। সেখানে বোস নামে একজন বন্দীর উল্লেখ, কিন্তু এটা নেতাজি কিনা নিশ্চিত নয়। মুখার্জি কমিশন এই তত্ত্ব খতিয়ে দেখেছিল এবং বলেছিল সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না, কিন্তু প্রমাণ যথেষ্ট নয়। এই রহস্যের সবচেয়ে বিতর্কিত অধ্যায় নেহেরু এবং নেতাজির সম্পর্ক। কংগ্রেসে দুজনেই ছিলেন নেতা, কিন্তু দর্শনে ভিন্ন। নেতাজি ছিলেন আরো আক্রমণাত্মক, আরো স্বাধীনচেতা এবং অনেক বেশি জনপ্রিয়। কিন্তু ইতিহাসবিদ বলেন নেতাজি যদি বেঁচে থাকতেন এবং ভারতে ফিরতেন, নেহেরুর রাজনৈতিক অবস্থান চ্যালেঞ্জের মুখে পড়ত। এই কারণে কি নেহেরু সরকার নেতাজিকে ফিরিয়ে আনতে সক্রিয় হননি? এই অভিযোগ অনেকে করেছেন। 2015 সালে নরেন্দ্র মোদী সরকার নেতাজি সংক্রান্ত 100টি গোপন ফাইল প্রকাশ করলো। সেই ফাইলে কি ছিল? চাঞ্চল্যকর তথ্য। নেহেরু সরকার নেতাজির পরিবারের উপর গোয়েন্দা নজর রেখেছিল, ব্রিটিশ গোয়েন্দা সংস্থার সাথে তথ্য ভাগ করেছিল এবং নেতাজির অনুসন্ধানে সক্রিয় ছিল না। কেন? এই প্রশ্নের উত্তর এখনো আসেনি। ব্রিটিশ গোয়েন্দা সংস্থা M15 এবং M16 নেতাজি সম্পর্কে অনেক ফাইল রেখেছিল। কিছু ফাইল এখনো গোপন। যেগুলো প্রকাশিত হয়েছে সেখানে দেখা যাচ্ছে ব্রিটিশ গোয়েন্দারা নেতাজিকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরেও ট্র্যাক করার চেষ্টা করছিল। কেন? যদি তিনি 1945 সালে মারাই গিয়ে থাকেন, তাহলে পরে তাকে ট্র্যাক করার কারণ কি? আমেরিকার সিআইএ এর ফাইলেও নেতাজির উল্লেখ আছে। 1945 সালের পরেও এই ফাইলগুলো বলছে বোস মে স্টিল বি লাইভ, বসু এখনো বেঁচে। এইসব তথ্য সরকারি দাবির বিরুদ্ধে প্রশ্ন তোলে। 2015 সালের সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 100টি গোপন ফাইল প্রকাশ করলেন এবং 2016 সালে আরো ফাইল। এই ফাইলগুলো থেকে কি জানা গেল? প্রথমত, নেহেরু সরকার নেতাজি পরিবারের উপরে বছরের পর বছর গোয়েন্দা নজর রেখেছিলেন। নেতাজির ভাইপো, পরিবারের সদস্যরা, এমনকি শিষ্যরাও। দ্বিতীয়ত, ব্রিটিশ সরকারের সাথে নেতাজির সম্পর্কিত তথ্য ভাগ করা হয়েছিল। স্বাধীন ভারত নিজের নেতার তথ্য সাবেক ঔপনিবেশিক শক্তিকে দিয়েছে। এটা কি বিশ্বাসঘাতকতা? তৃতীয়ত, অনেক ফাইল দেখা গেছে সরকার জানতো নেতাজির অনুসন্ধান হচ্ছে বিভিন্ন দিক থেকে, কিন্তু সক্রিয়ভাবে সাহায্য করেনি। এবং এখনো কিছু ফাইল গোপন। কেন? 80 বছর পরেও কোনো তথ্য এত সংবেদনশীল যা প্রকাশ করা যাচ্ছে না। পরীক্ষার দাবি এবং প্রতিরোধ। টোকিও রেনকোজি মন্দির, এখানে রাখা আছে কথিত নেতাজির চিতাভস্ম। নেতাজির পরিবার বারবার দাবি করেছেন ডিএনএ পরীক্ষা করা হোক। যদি এটা নেতাজির, তাহলে প্রমাণ হবে। যদি না হয়, তাহলে প্রশ্ন উঠবে। কিন্তু এই পরীক্ষা কি হয়েছে? না। বিভিন্ন সরকার বিভিন্ন কারণে এড়িয়ে গেছে। মুখার্জি কমিশন ডিএনএ পরীক্ষার সুপারিশ করেছিল, সরকার মানেনি। কেন? যদি পরীক্ষায় প্রমাণ হয় এটা নেতাজির, তাহলে রহস্য শেষ।
কিন্তু যদি প্রমাণ হয় এটা নেতাজির নয়, তাহলে তাহলে নতুন প্রশ্ন, এবং হয়তো সেই নতুন প্রশ্নই সরকার এড়াতে চাইছে। নেতাজির অন্তর্ধানে কোন কোন শক্তির স্বার্থ ছিল? প্রথমত ব্রিটিশ সাম্রাজ্য। নেতাজি ছিলেন ব্রিটিশের সবচেয়ে বড় শত্রু। তার বেঁচে থাকা ব্রিটিশদের জন্য বিপজ্জনক। দ্বিতীয়ত নেহেরু সরকার। নেতাজি ফিরলে রাজনৈতিক প্রতিযোগিতা এবং অনেক অস্বস্তিকর প্রশ্ন। তৃতীয়ত সোভিয়েত ইউনিয়ন। নেতাজি সোভিয়েতের সাথে যোগাযোগ করতে চেয়েছিলেন, কিন্তু সোভিয়েত পরিস্থিতি জটিল ছিল। চতুর্থত জাপান। পরাজিত জাপান নেতাজিকে লুকিয়ে রাখতে পারত নিজেদের যুদ্ধাপরাধের দায় থেকে বাঁচতে। এই সব শক্তির মধ্যে কে বা কারা নেতাজিকে লুকিয়ে রেখেছিল, নাকি সত্যি মৃত্যু হয়েছিল? প্রশ্নের উত্তর নেই। নেতাজির উত্তরাধিকার যা অমর, রহস্য থাকুক বা না থাকুক, একটি সত্য অনস্বীকার্য: নেতাজি সুভাষচন্দ্র বসু ভারতের স্বাধীনতার জন্য যা করেছিলেন তা অতুলনীয়। আইসিএস ছেড়েছিলেন, পরিবার ছেড়েছিলেন, দেশ ছেড়েছিলেন, কিন্তু দেশের স্বাধীনতার স্বপ্ন কখনো ছাড়েননি। ৪৫,০০০ সৈনিক, ভারতীয় যুদ্ধবন্দী, যারা ব্রিটিশদের বিরুদ্ধে অস্ত্র তুলেছিলেন, নেতাজির ডাকে এই সাহস ইতিহাসে বিরল। এবং সেই বিচার ১৯৪৫ সালে যখন ব্রিটিশ আজাদ হিন্দ ফৌজের সৈনিকদের বিচার করতে চাইল, পুরো ভারত রাস্তায় নামলো। জওহরলাল নেহরু নিজে আইনজীবী হিসেবে তাদের পক্ষে দাঁড়ালেন। নেতাজির সৈনিকরা মুক্ত হলেন। ১৯৪৫ সালের ১৮ আগস্ট তাইহুকো বিমানবন্দর। সেই দিনের পর থেকে ৮০ বছর প্রশ্ন থেকে গেছে, উত্তর আসেনি। ৩টি তদন্ত কমিশন, ৩টি ভিন্ন রায়, শত শত গবেষণা, হাজার হাজার পৃষ্ঠার নথি, কিন্তু সত্য এখনো অধরা। নেতাজি বলেছিলেন, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। ভারত স্বাধীনতা পেয়েছে, কিন্তু নেতাজিকে স্বাধীন ভারতে দেখা যায়নি। কেন? এই প্রশ্নের উত্তর ভারতের মানুষ চায়। কারণ নেতাজি শুধু একজন নেতা নন, তিনি একটি বিশ্বাস, একটি আশা, একটি প্রতিশ্রুতি। যে মানুষ দেশের জন্য সব ছেড়েছিলেন, তার সত্যটুকু জানার অধিকার ভারতের আছে। ডিএনএ পরীক্ষা হোক, গোপন ফাইল প্রকাশ হোক, সরকারের সত্যিকারের তদন্ত হোক, কারণ ইতিহাসের সাথে প্রতারণা জাতির সাথে প্রতারণা, এবং নেতাজির মতো মানুষের সাথে এই প্রতারণা মেনে নেওয়া যায় না। বিং ইনসাইড, সত্যের সন্ধানে।